আমরা 30টা বছর পেরিয়ে বালুরঘাটের উপকার বলে যাকে আমরা জানি, যিনি তার কর্মের মধ্য দিয়ে এখনো বেঁচে রয়েছেন আমাদের প্রতিটি মানুষের হৃদয়ে। আসলে মৃত্যু শাশ্বত এবং চিরন্তন। প্রকৃতির নিয়ম মেনে প্রতিটি মানুষকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, চলে যেতে হবে, জীবন মুক্তি। শ্রীমদ্ ভগবদ গীতার সংখ্যাযোগে মৃত্যুর ব্যাখ্যা অতিক্রান্ত। মানুষ যেমন পুরনো বস্ত্র সেটি ছেড়ে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আমাদের এই আত্মা তার জীর্ণ শরীরকে পরিত্যাগ করে নতুন শরীর। আজকে 30 বছর পরে আমাদের মাঝে এবং এই সময় দিলীপ ধর এই নামটি আরো বেশি প্রাসঙ্গিক। আজকে এই প্রেক্ষাগৃহে আমরা কথায়, গানে, তার স্মৃতিতন্ত্র, সেই মানুষটিকে নিয়ে আমরা কথা বলতে সক্ষম। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মঞ্চে বসে রয়েছেন আমাদের দিলীপ ধর স্মৃতি রক্ষা কমিটির যিনি আহ্বায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ বকুল সাহা। আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকে এই পর্ব যিনি সভাপতি হিসেবে দায়িত্বভার অর্পণ করবেন আমাদের সকলের শ্রদ্ধার মানুষ মৃণাল কবি মৃণাল চক্রবর্তী, যিনি দিলীপ ধর প্রসঙ্গে লিখেছিলেন, স্মৃতির ঘরে আগুন জলে জ্বলতে থাকে, কেমন করে শেষ হয়ে যায় ছোট হয়েছিল সত্যি। সেই কবি চক্রবর্তীকে আমাদের আজকের সভাপতি আসন অলঙ্কৃত করবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই জেলার ভূমিপুত্র, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস মহাশয়। আজকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় অশোক ঘোষ মহাশয়। মাননীয় অশোক ঘোষ মহাশয়কে আমি মঞ্চে শাসন অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী এবং আমাদের বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ট্যাক্সবারের মাননীয় সভাপতি সুশোভন চট্টোপাধ্যায় মহাশয়। আমি স্যারকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বালুরঘাট পৌরসভা প্রাক্তন পৌরাধ্যক্ষা, আমাদের শ্রদ্ধার মানুষ মাননীয় শ্রীমতী সুচেতা বিশ্বাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, শুধু ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মে যিনি নিজেকে সর্বদাই নিয়োজিত রেখেছেন, আমাদের শ্রদ্ধার মানুষ শিবাজিরাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, আমাদের অভিভাবক সদস্য মাননীয় স্বপন বিশ্বাস। সারাক্ষণ ঘটনা করতে করতে ওর মুখ ব্যথা হয়ে যায়, সময়টা অনেকখানি অতিবাহিত করে। তারপর বড়দের সময় কিছু মনে করবেন না, সবাই আমাদের বড়
করবে আমাদের বিএড কলেজের ছাত্রীরা। সম্পর্কের মাধ্যমে এই বিএড কলেজ বা স্মৃতিরক্ষা কমিটি যাই করি না কেন, আমরা আসলে একটাই পরিবার। তবু এই ভালো লাগা এটুকু স্মৃতিতে থাক। আবার ফিরে আসি আমাদের মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানীয় অতিথি, আমরা ওনাদেরকে বরণ করে নেব এবং প্রচুর কৃতি ছাত্রছাত্রী আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন অভিভাবকরা, প্রত্যেককে আমাদের অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। প্রথমে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের যে সভাপতি মাননীয় মৃণাল চক্রবর্তী মহাশয়। আমরা বলি চিরনবীন এই মানুষ এবং সদা চঞ্চল, যার চঞ্চলতা আমাদের থেকে অনেক বেশি, সবসময় ছুটে চলেছে, আমাদের অনেক শ্রদ্ধা তাদের জন্য এবং যার লেখনী, যার ভাস্কর্য আমাদের সম্ভব। উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলার ভূমিপুত্র, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুজিত দাস। একটু ধরে হাত লাগিয়ে সকালে খাওয়া দাওয়া হয়নি, কিন্তু চলে এসছেন আমাদের ডাকে এবং আমাদের জেলার আমরা খুব আশাবাদী যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাত ধরে এই জেলার স্বাস্থ্যক্ষেত্রে হয়তো অনেকটাই আরো এগিয়ে যাবে। অনেক অনেক শ্রদ্ধা মাননীয় ডক্টর সুজিত দাস মহাশয়। উপস্থিত আছেন মাননীয় সুশোভন চট্টোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট আইনজীবী, আমাদের কলিগ এবং সদ্য নির্বাচিত আমাদের যে ট্যাক্স বার সেখানকার সভাপতি নিযুক্ত হয়েছেন। একটু জোরে হাত দেবেন স্যার। আসলে আমাদের ট্যাক্স বার না, সরি আমার একটু ভুল হচ্ছে, আইনজীবী বার, অ্যাডভোকেট বার, আমাদের দুটো বার রয়েছে, অ্যাডভোকেট বারের সভাপতি। আজকে আমাদের ট্যাক্স বারের মিটিং স্প্রাই ফাঁকি দিয়ে আসছে। উপস্থিত আছেন বালুরঘাট পৌরসভা প্রাক্তন পৌরাধ্যক্ষ, যার হাত ধরে বালুরঘাট পৌরসভা একসময় কৃতিত্বের শিখরে ছিল মাননীয় শ্রীমতী সুচেতা বিশ্বাস মহাশয়। এরপরই রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় অশোক ঘোষ মহাশয়। মাননীয় অশোক ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নেব আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মাননীয় অশোক ঘোষ। এবং কলকাতা থেকে আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানের জন্য থেকে এসছে, যেটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওয়া। আপনার তার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক শ্রদ্ধা মাননীয় অশোক ঘোষ মহাশয়। তারপরে রয়েছেন যার কথা বলছিলাম, আমাদের শিবাজি আন্দোলন। শিবাজিরা
বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যা অগ্রগতিটা আমরা প্রতিনিধিকে লক্ষ্য করি, সেই শিবাজি আগ্রাহী মহাশয়কে আমরা বন্ধ করে দিলাম। উপস্থিত আছেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মাননীয় স্বপন বিশ্বাস মহাশয়, যিনি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের একজন অভিভাবক হিসেবে মাননীয় স্বপন বিশ্বাস মহাশয়। আমরা সকলেই জানি যে 1951 সালে বালুরঘাট মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়। তারপরে দীর্ঘ 18 বছর একটু এলোমেলো ভাবে এগিয়ে চলছিল এই শহর, এই পৌরসভা। তারপরে 1969-এর 16ই আগস্ট এই পৌরসভার দায়িত্বভার গ্রহণ করে স্বর্গীয় দিলীপ ধর মহাশয়। তারপরে ঘটনা আমরা অনেকেই জানি। তারপরে এক গৌরবময় ইতিহাস, যার সাক্ষী আমরা সকলে। এবারে এই পর্বে স্বর্গীয় দিলীপ ধর মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। জীবন অনেক বড়, কি আর কদিন বলছে, আমরা শুধুই সাক্ষী থাকি মুহূর্তের কাছে। স্বর্গীয় দিলীপ ধর মহাশয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের সম্মানীয় অতিথিগণ। মৃত্যু যদি শাশ্বত হয়, হাতের মতন দুঃখ নিয়ে অনেকেই গিয়ে উঠবে মন চল নিজ নিবেদন। সংসার বিদেশে, বিদেশি দেশে ভ্রম কেন? কিন্তু আমরা এই পৃথিবীতে যতই আমরা বিদেশে ছুটি আসি না কেন, আসলে এই পৃথিবী আমাদের কর্ম। একজন মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। আজকে 30 বছর মানুষটি চলে গেছে, কিন্তু তার সেই কর্ম প্রেরণা এবং বালুরঘাটের উপকার আমরা সকলে বলব। সেই প্রান্তিক পিছিয়ে পড়ে এক শহরকে যিনি নবীন চিন্তা ভাবনার মধ্য দিয়ে, আধুনিকতার মধ্য দিয়ে রূপদান করেছেন, তার জন্য আমরা সকলেই আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে সারিবদ্ধভাবে এসে আপনারা শ্রদ্ধা জানাচ্ছেন। এই পর্বে আমি দেখে নিচ্ছি দিলীপ ধর স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মাস্টারমশাই, নালন্দা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় গোকুল শাহ মহাশয়।
অভিনন্দন জানাচ্ছি। সেই দিলীপ ধরের স্মরণসভায় তার লিখিত বলা, তার কার্যকারিতা, বালুরঘাটের উন্নয়ন প্রকল্পে তার অবদান তথা পশ্চিম দিনাজপুর জেলার শিক্ষা বিস্তারে তার যে অবদান, সেই অবদানের কথা আমাদের প্রজন্মের পরে পরবর্তীবারে যে প্রজন্ম, সেই প্রজন্মর কাছে যাতে পৌঁছে যাওয়া যায়, তারা যাতে জানতে পারে কে এই দিলীপ ধর, সেই দিলীপ ধরের জন্যই আমাদের এই স্মরণসভার আয়োজন করা হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে আগামী প্রজন্ম এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম এই দিলীপ ধরকে তাদের স্মৃতিপটে রক্ষা করে রাখবে, এই বিশ্বাস রেখে আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা শুনছি দিলীপ ধর স্মৃতিরক্ষা কমিটির আহ্বায়ক মাননীয় গকুল শাহ মহাশয়ের বক্তব্য। একটা মানুষ এখনো যেন চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, যেখানেই আমরা তাকাই না কেন এখনো যেন অনুভব করি আমাদের স্মৃতিতে, আমাদের সন্তান। আমরা বক্তব্য শুনব, কিন্তু তার আগে আমাদের এই বিএড কলেজের প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের সুরের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে আসুন আমরা বিদ্ধ হই। Let's
আমরা শুনছিলাম এবং সেই মানুষটি বলেছিলেন, মরণ বলে আমি তোমার জীবন ধরতে পারি। আসলে জীবন মৃত্যু যেন মিলে মিশে রয়েছে। রবি ঠাকুরের কথা ধার করি বলি, মৃত্যু মানে আর কিছুই নয়, শুধুই বাসা বদলে। এবারে আমি অনুরোধ করব ডক্টর সুনীল দাস মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের আজকে এই স্মৃতিতর্পণ তথা অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার ভূমিপুত্র ডক্টর সুনীল দাস মহাশয়। মঞ্চে উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং বিভাগের আমার স্টুডেন্টস, সকলকে আমি আমার নিজের তরফ থেকে, পাশাপাশি আমার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এমন একটা দিন, যে দিনটা আমরা সবাই জানি যে আমাদের এই বালুঘাট মিউনিসিপ্যালিটির এক সময় দীর্ঘ বহুদিনের উনি চেয়ারম্যান ছিলেন, স্বর্গীয় দিলীপ কুমার দত্ত। ওনার 38তম প্রয়াণ দিবস। আমরা ছোটবেলায় খুব বেশি ওনাদেরকে পেয়েছি বা ওনার কোনো সঙ্গীত আসতে পেরেছি, এবং আমার কথা বলেনি, কিন্তু আমি যতটুকু আমি রিভাইভ করতে পারি আমার ফার্স্ট লাইফ, আমি স্টুডেন্ট লাইফ, ওখানে আমি শুনেছি উনি একজন খুব ভালো মানুষ ছিলেন। পাশাপাশি বালুঘাট মিউনিসিপ্যালিটি পশ্চিমবঙ্গের মধ্যে একটা মডেল মিউনিসিপ্যালিটি নিয়ে যাওয়ার অনেক প্রচেষ্টা এবং পর্যটন করেছিলেন। তো যার অবদান শুধুমাত্র মিউনিসিপ্যালিটি না, অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কাজকর্মে ওনার একটা অনেক বড় অবদান ছিল, যার ফলস্বরূপ আজকে আমরা অনেক কিছু পাচ্ছি বা ঝুঁকিয়ে উঠছি। তার যা স্বপ্ন ছিল, যা আশা ছিল, সেটাকে আমরা আগামী দিনে সার্থক করতে পারি। তো সেটাই হবে ওনার প্রতি আমার সবচেয়ে বড় শ্রদ্ধা বা শ্রদ্ধা জ্ঞাপন করা। উনি আমাদের মধ্যে একটা উদাহরণস্বরূপ ব্যক্তি হিসেবে আমাদের মধ্যে উনি বেঁচে আছে। এই বেঁচে থাকাটা জীবনে খুব কম মানুষই পান, যে যাদের মারা যাওয়ার পরে মানুষের মধ্যে বেঁচে থাকাটাই হলো জীবনের সবচেয়ে বড় সুগন্ধি, যেটা উনি অর্জন করতে পেরেছেন। আজকে সবাই যারা এসেছেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এবং পাশাপাশি আজকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে এই কর্মসূচি বা এই স্মরণ সভা, আমরা সেই উদ্দেশ্যে আমাদের পৌঁছতে পারি। এই বলে সকলকে আরেকবার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডক্টর সুনীল দাস মহাশয়কে। আমরা শুনছিলাম ওনার মূল্যবান বক্তব্য।
এবারে মঞ্চে দেখে নিচ্ছি হরিপদ সাহা মহাশয়, যাকে আমি বলি ক্যাপ্টেন। সেই একটা হ্যাট, টুপি এবং সবসময় তিনি ব্যস্ত, সদা চঞ্চল সেই মানুষ এবং অদ্ভুত এক প্রাণ। সবসময় আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলেছে। আমরা সত্যি গর্বিত, বারবার নবজান হতে ইচ্ছে করে এই মানুষটির কাছে। কিন্তু জোরে হাত তালেন এই মানুষটিকে, এবং একটা পরিবারের বাঁধনে যেন বেঁধে রেখেছেন তিনি আমাদের সকলকে। বয়সের সংখ্যাটাকে বুঝে সরিয়ে একটু আগে কথা হচ্ছিল, বলছি জানিস কালকে রাত থেকে একটা লিখেছি। তাই বললাম যে এই লেখাটাকে তো আর গোপন করা যায় না, এটা সকলের সামনে একটা প্রকাশিত হবে। সেই স্মৃতি তখন হয়তো মানুষ চলে যায়, তার স্মৃতি থেকে যায় অমূল্য। এবারে নিজের সৃষ্টির মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের হরিপদ স্যার। দিনদার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার মনের কথা। স্মৃতিটুকু থাকবে শুধু তোমার আমার সবার মনে। দেখতে দেখতে কেটে গেল বছর অনেকগুলো, পরিচিত পরিবেশ, চেনা জানা মানুষজন একে একে চলে গেল চোখের আড়ালে। স্মৃতিটুকু থেকে যায় শুধু মনের গভীরে সমর্পণে। ছাই চাপা আগুনের মতো নেবেও যা নেবে না, টেকে থাকে আজীবন বেঁচে থাকার রসদ জোগাড়ে। চাপার স্তরে আপন মনে ওই যে কথা কানে কানে, ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি তোদের সঙ্গে। সুদিনে দুদিনে আত্মা যে অবিনশ্বর, তাই স্মৃতিটুকু থাকবে শুধু তোমার আমার সবার মধ্যে। সত্যি তাই, সেই স্মৃতি অমূল্য আমাদের সকলের জন্য। কিছু কিছু গাছ আছে ফল নয়, শুধু ছায়া দেয়। কিছু কিছু মন মাপে নদী নয়, অতই সাগর। কোনো কোনো স্মৃতি থাকে ছবি হয়ে বুকের ভেতর। কোনো কোনো চোখ স্বপ্ন দেখায় ও দেখে। কেউ কেউ চলে গিয়ে বড় বেশি কাছে থেকে যায়। সেরকমই একজন মানুষ দিলীপ রায়। এই পর্বে আমরা দেখে নিচ্ছি মাননীয় অশোক ঘোষ মহাশয়কে, যিনি কলকাতা থেকে আজকের এই অনুষ্ঠানে আমাদের কাছে উপস্থিত। এই পর্বে শ্রীচরণের মধ্য দিয়ে দিলীপ রায় সম্পর্কে অনেক কথা, সেই স্মৃতির আন্তর ধরে অনেকটা ঘর যেন আবার ফিরে রাখা। এভাবে মঞ্চে মাননীয় অশোক ঘোষ মহাশয়, এটা জোরে তাৎকালীন এই মানুষ মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত সুধীজন এবং উপস্থিত শ্রদ্ধেয় এটা একটা সমস্যা আমার পক্ষে। সমস্যা এই কারণে যে দিলীপ ভাইয়ের মতো অত বড় মাপের মানুষের 30 বছর পরে এসে শ্রদ্ধা নিবেদন করা, সেটা সমস্যা এই কারণে যে আমরা যারা একটু ছোট মাপের মানুষ, এই ছোট মাপের মানুষদের পক্ষে বড় মানুষদের স্মৃতিচারণ করা, তাদের সম্পর্কে বলা একটু কঠিন। এত বহুমুখী কাজকর্মের মধ্যে তারা ব্যর্থ ছিলেন যে সেই অর্থে সামগ্রিকভাবে দিলীপ ধারকে বুঝে ওঠা খুব কঠিন কাজ ছিল।
30 বছর হলো দিলীপ ধর বেঁচে আছে। বেঁচে তার আগেও ছিল, কিন্তু দিলীপ ধর যেন এখন অনেক বেশি বেঁচে আছে। দিলীপ ধরকে যারা কাছের থেকে দেখেছেন, এখানে অনেকে আছেন যারা দিলীপ ধরকে কাছের থেকে দেখেছেন, আমরা যারা দূর থেকে দেখেছি, কলকাতায় বসে দেখেছি, কখনো দিলীপ ধর কলকাতায় গেলে সামনাসামনি দেখেছি, কখনো অনেকটা ওই যে তিনি চলেছেন, দিলীপ ধর চলেছেন, হাঁটছেন, যাচ্ছেন, কথা বলছেন, দূর থেকে দেখেছি। আমাদের কাছে মনে হয় যে দিলীপ ধর একটা বহুমুখী প্রতিভার মানুষ এবং বহুমুখী কাজের মানুষ দিলীপ ধর, যার মধ্যে দিলীপ ধর কি রাজনীতির লোক ছিলেন? হ্যাঁ ছিলেন। দিলীপ ধর কি রাজনীতির বাইরের লোক ছিলেন? হ্যাঁ ছিলেন। দিলীপ ধর বাবুঘাটের রূপকার? হ্যাঁ তাই। দিলীপ ধর কি শিক্ষাবিদ? হ্যাঁ তাই। বালুরঘাটের শিক্ষা বিস্তারে, প্রাথমিক স্কুলের বিস্তারে দিলীপ ধরের ভূমিকা অনস্বীকার্য, অবিস্মরণীয় ভূমিকা। কত মানুষের চাকরি, কাজ দিলীপ ধরের সৌজন্যে অনস্বীকার্য, অবিস্মরণীয়। একজন মানুষ কিভাবে বহুমুখী ভাবে এই বালুরঘাটের বুকে নিজেকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন, আর 30 বছর পরেও আজকে আমরা তাকে স্মরণ করছি। আমরা স্মরণ করে নিজেরা বোঝার চেষ্টা করছি যে কেন দিলীপ ধরকে এত বছর পরেও আমাদের স্মরণ করতে হবে, কোন মূল্যবোধের কারণে, কোন কাজের জন্য আমরা দিলীপ ধরকে স্মরণ করব। আমি যেভাবে বুঝেছি, দিলীপ ধর একটা মূল্যবোধের প্রতীক, কিন্তু দিলীপ ধর একটা মূল্যবোধের ঐতিহ্যের অনুসারী, যে মূল্যবোধ মানুষকে কখনো সংকীর্ণ হতে দেয় না। দিলীপ ধর নিশ্চয়ই রাজনীতির লোক ছিলেন। রাজনীতি দেখতে দেখতে আমরা যারা বিতস্তব্ধ হয়ে যাচ্ছি, সংকীর্ণতা, মূল্যবোধহীন রাজনীতি দেখতে দেখতে যারা ক্লান্ত হচ্ছি, রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছি, তাদের কাছে দিলীপ ধর অত্যন্ত ব্যতিক্রমী একজন মানুষ। একজন মানুষ, এমন একজন মানুষ, এমন একজন রাজনীতির লোক যিনি একটি মূল্যবোধের ঐতিহ্য বহন করে চলেন। কোন মূল্যবোধ? বিপ্লবী ত্রৈলোক্য মহারাজের যে মূল্যবোধ, যে রাজনীতি, সেই রাজনীতির ঐতিহ্য বহন করে চলেন। ডক্টর মেঘনাথ সাহা যে রাজনীতির ঐতিহ্য, সুদীপ চৌধুরী যে রাজনীতির ঐতিহ্য, ডক্টর ধীরেন ব্যানার্জি যে রাজনীতির ঐতিহ্য, সেই ঐতিহ্য বহন করে চলেন দিলীপ ধর। এবং আজও দিলীপ ধরকে স্মরণ করি তার সেই মূল্যবোধের রাজনীতির জন্য। এবং দিলীপ ধরকে স্মরণ করা বোধ তখনই সম্পূর্ণভাবে, পূর্ণাঙ্গ হবে যদি আমাদের মধ্যে সেই মূল্যবোধগুলো কাজ করে। রাজনীতিতে, সমাজে, স্কুলে, কলেজে, সর্বত্র আমাদের বেদনা দেয়, পীড়া দেয়, কষ্ট দেয় মূল্যহীন, মূল্যবোধহীন আচার আচরণ, সর্বত্র অদ্ভুত ধরনের একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, যে সমাজ ব্যবস্থাটাকে আমরা কেউ চাইছি না। আমরা চাইছি এটা পাল্টা। আমরা চাইছি এখানে যোগ্যতার বিচার হোক। আমরা চাইছি এখানে দেশ যারা চালাবেন, যারা বিধায়ক, সাংসদ হবেন, তারা সংকীর্ণতা থেকে চলবেন না। তারা এটা মনে করবেন না আমার দলের লোক মানেই সে সর্বশ্রেষ্ঠ, তার বাইরে পৃথিবীতে কোনো লোক নেই, এভাবে চলবেন না। তারা প্রকৃত মেধাকে মূল্য দিন, যোগ্যতাকে মূল্য দিন, অবদান, ভূমিকা, সেগুলোকে বিচার করুন। তারা একটা আদর্শ হবে। সেই আদর্শ একটা জীবন চর্চার ব্যাপার। জীবন চর্চা এবং জীবন চর্চা আজকে রাজনীতিতে, সমাজে, সর্বত্র যে অভাবটা আমরা দেখছি প্রতিদিন, যে আমাদের বেদনা দেয়, কষ্ট দেয়, পীড়া দেয়। আমরা মনে মনে ভাবি এই দেশ, এই সমাজ এইটা তো চাইনি, আমরা অন্যরকম কিছু চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যোগ্যতার বিচার, গুণের কদর থাকবে, আমরা তাই চেয়েছিলাম। আস্তে আস্তে চোখের সামনে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবার, পরিজন সব পাল্টে যাচ্ছে। আমরা এটা চাইনি।
আমাদের এটাকে ফিরিয়ে আনা দরকার। এটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু আমাদের পরিবারগুলোকে, আমাদের নিজেদের ভেতরে সেই চর্চাটি অতি অবশ্যই আজকে প্রয়োজন। যে কারণে আমরা এখানে এখন মনে করছি যে দিলীপ ধর প্রাসঙ্গিক, মনে করছি এই কারণেই যে সেই মূল্যবোধ আমাদের মধ্যে আসুক, ফিরে আসুক, আমরা সেই চর্চাটা করি। রাজনীতি দুর্নীতি মুক্ত হোক, রাজনীতিতে, সমাজে, শিক্ষায় সর্বত্র দিলীপ ধরের মানুষেরা আবার ফিরে আসুন, আবার তারা আসুন, তারা পথ দেখাবার চেষ্টা করুন, তারা সামনে থাকুন। তাহলে কিন্তু অবশ্যই পাল্টাবে, দেশ পাল্টাবে, সমাজ পাল্টাবে, মানুষ পাল্টাবে। এই কাজটা কিন্তু আমাদের সকলের, এই কাজটা, এই দায়িত্বটা আমাদের সকলের উপরেই বর্তাবে। আমি দূর থেকে দিলীপ ধরকে দেখে, আমরা অনেকেই দেখে যেমনটা বুঝেছিলাম যে স্পষ্ট মাথা উঁচু করে চলা একজন নিচু মানুষ, যার কিছু প্রত্যাশা নেই, যার কারো কাছেই কোনো প্রত্যাশা নেই, কিন্তু যিনি মনে করেছেন যে বালুরঘাটকে গড়ে তুলতে হবে, যিনি মনে করেছেন বালুরঘাটের সন্তান সন্ততিদের জন্য কিছু রেখে যেতে হবে, বালুরঘাটে শিক্ষা বিস্তার করতে হবে, গোটা রাজ্যের মধ্যে বালুরঘাটকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে। অথচ যার কোনো প্রত্যাশা ছিল না, যার কোনো চাহিদা ছিল না, যার কোনো প্রয়োজন ছিল না, আর ছিল বুক ভরা স্নেহ, মমত্ববোধ, ছাত্রছাত্রীদের প্রতি, বালুরঘাটের মানুষের প্রতি ছিল অখণ্ড মমত্ববোধ। আজকে বড় বেদনার বিষয় যেটা, সেই মমত্ববোধের বড় অভাব দেখা দিয়েছে আমাদের কাছে। এখানে আমাদের স্নেহভাজন ছাত্রছাত্রী আছেন, আমাদের সুধী নাগরিকবৃন্দ আছেন। আমরা একবার আমরা একটু সমস্যাটা বলতে চাই, পারি না এই কথাটা, যে আমরা একটা পুরুষ মুক্ত সমাজ চাই। আমাদের ছেলেমেয়েরা একটু পরিষ্কার বাতাসে, মূল্যবোধের বাতাসে, শিক্ষা সংস্কৃতির বাতাসে বুক করে নিঃশ্বাস নেই। আমাদের সামনে মানুষের মতো মানুষ যারা, তারা আমাদের সামনে সে একবার দাঁড়া। আমরা আরো একবার আমাদেরকে আদর্শের দেশ সেইটা আমরা বলে তুলি। এইটাই বোধহয় আজকে আমার মনে হয় যে দিলীপ ধর স্মরণসভার মূল কথা এটাই, মূল্যবোধের জয়। যারা মূল্যবোধহীন তাদের পরাজয় হোক, তারা সমাজ থেকে নিষ্কাশিত হোক, বহিষ্কৃত হোক। মূল্যবোধের মানুষ যারা অন্যায়কে অন্যায় বলতে পারে, অন্যায় অসত্যের সঙ্গে আকস্মিক সংগ্রাম করতে পারে, যে মানুষেরা, সেই মানুষেরাই সমাজের দিকে মাথা তুলে দাঁড়ান। আমার দিলীপ ধরকে প্রণাম জানিয়ে এইটি আমার কথা। ধন্যবাদ মাননীয় অশোক ঘোষালকে। কি সুন্দর করে বলছিলেন এবং সত্যি আজকে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে দিলীপ ধর অনেক বেশি প্রাসঙ্গিক। আসলে কোনো কোনো মানুষ এই দুনিয়ায় এসে তার আপন কর্মে এমনই স্থায়ী সাক্ষাৎ করতে চায় এবং তিনি বেঁচে থাকেন যুগ যুগান্তর। আমরা এবারে ডেকে নিচ্ছি আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী। যদিও গল্পটা কেমন শুরু হলো, কিন্তু একটু রণের ভঙ্গ দিতেই হচ্ছে। ডেকে নিচ্ছি শিবাজি দা। নমস্কার, নমস্কার সবাইকে। নমস্কার। আর আমি তো বক্তা নই, তো বিশেষ কিছু বলার অধিকারও আমার নেই বা বিশেষ কিছু বলার প্রয়াস আমার নেই। তবে এইটুকু বলতে পারি, আজকে এখানে এসে আমি অত্যন্ত গর্বিত এবং শ্রদ্ধার সঙ্গে নমস্কার জানাই শ্রদ্ধেয় শ্রী ধর কবি আক্ষেপ করে বলেছিলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেরকম কিছু মানুষ আছে শিবাজিদার মতো, কি তাই তো সম্পূর্ণটা, যারা কথা একটু কম বলেন কিন্তু প্রচুর কাজ করে। শিবাজিদার জন্য একটু জোরে হাততালি হোক। এবং
এইভাবে এগিয়ে চলবে আগামী পথ। আমরা একবার ধন্যবাদ কৃতজ্ঞতা শিবাজি রাখতে। এবারে মানসী মণ্ডলকে ডেকে দিচ্ছি। মানসী মণ্ডল, মানুষই আমাদের আবৃত্তি শোনাবে। আমাদের এই বিএড কলেজের শিক্ষার্থী, সে আজকের স্টুডেন্টস এবং আগামী শিক্ষিকা। এবারে মানুষের পরিবেশনা স্বর্গীয় দিলীপধর মহাশয়ের প্রতি আমার আন্তরিক প্রণাম জানিয়ে আজকে আমার একটি ছোট্ট নিবেদন কবি কাজী নজরুল ইসলামের বিদায় স্মরণে। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমিষে নিমিষে নব পরিচয়ে হলে পরিচিত নদীর হৃদয়ে। আসলে বিজয়ী এদের সখাকে হেসে করে নিলে প্রাণময়। রাজাসনে বসে হওনি গো রাজা, রাজা হলে বসে হৃদয়ে। তাই আমাদের যে তুমি বেশি ব্যথা পেলে তব হৃদয়ে, আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা ভরে পরিচয় চির পরিচয় পুরো পাব তব দর্শন। পথের দেখাই নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন। নমস্কার। পারিবারিক শুভেচ্ছা রইল মানুষের জন্য। আমরা শুনলাম কাজী নজরুল ইসলামের রচনা এবং কাজী নজরুল ইসলামের কথাকে ধার করেই বলি, তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো আমরা অবরোধ অন্ধ মায়ায় তাই তো কালী। এবং সেই বিশ্বাসেই আমরা ভর দিয়ে বলতে পারি যে হ্যাঁ, দিলীপধর এখনো বেঁচে রয়েছে। হয়তো আমাদের মাঝে, হয়তো বা তার দেশ থেকে আজকের এই মুহূর্ত তিনিও প্রত্যক্ষ করছেন। এরপরে আমরা ডেকে নেব আমাদের পরবর্তী বক্তা, মাননীয় সুশোভন চট্টোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট আইনজীবী সুশোভন চট্টোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি সুশোভন চট্টোপাধ্যায়। আমার সার্টিফিকেশন কতটা কথা আমি পৌঁছবে। মঞ্চ ভূমিষ্ঠ বিশিষ্টজনেরা, সামনে ভূমিষ্ঠ অনেক বিশিষ্টজনের মধ্যে ছাত্রছাত্রী, বিএড কলেজের শ্রদ্ধেয় শিক্ষক, কর্মচারী বৃন্দ, দিলীপধর সম্বন্ধে আমি জানি কিছুটা, অতটা কাছে কখনো আসেনি। কতগুলো ঘটনা আমাদের তার কেটে রেখেছে। তার মধ্যে একটা যেমন, আমরা একবার কেউ একটা বিধানচন্দ্র রায়কে যেমন পশ্চিমবঙ্গের উপকার করতে পারি, দিলীপধরকে বলা হয় বাংলাদেশের উপকার। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। আর রাজনীতির প্রসঙ্গে মাননীয় অশোক ঘোষ মহাশয় যা বললেন, আমাদের দেশে এই রাজনীতিবিদরা যদি একটা কদম গ্রহণ করতে পারতেন তাহলে বোধহয় দেশটা আজকে অবস্থায় হত না। দিলীপধর ওই মৌসুমকে বলছি, যারা আসলে মেয়েরা যাদের করে চাকরি দিয়েছে, উনি একজন আইসির সমর্থক ছিলেন, নেতা ছিলেন, কিন্তু উনি কিন্তু দলবাদ নির্বিশেষে দিয়েছেন। আমি তাদের নামও বলে দিতে পারি। কংগ্রেসি দলেরা কংগ্রেসি ঘরের ছেলেদের উপরে চাকরি দিয়েছে। আমরা তখন 15 বছর আগে দেখা বালুরঘাটে এখনো তাদের কেজি স্কুল হিসেবেই বলা হয়। এটা তালিম, চিন্তার ভাষণ তালিম প্রতিষ্ঠিত। আমি এটাও শুনেছি এখানে বালুরঘাটের আইএসপি পার্টি হলো, তাকে দিয়ে আলোড়ন হয়েছিল। আমি জানি না আমি ভুল কি মনে করেছি অবশ্যই, কারণ রেড পার্টি থেকে সমর্থন করেনি যে বালুরঘাটে ইংলিশ মিডিয়াম স্কুল হবে, সেটা আজকে মহিলারাই হয়ে দাঁড়িয়েছে। আমরা এখনো ইংলিশ
নেতাজি অনেক স্কুল প্রতিষ্ঠা অদ্ভুত ধরনের একটা মানুষ ছিলেন। এরাই মনুষ্যের ভগবান, ভগবান বলতে যা বোঝায়। কাজে এই দুদিন ধরে স্মরণসভায় এসে খালি তার কথাগুলো বলা মানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমি নিজেও তার আদর্শগুলো ব্যাখ্যা করে সামান্য যদি গ্রহণ করতে পারি, তাহলে আজকে এই স্মরণসভার সার্থকতা। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সুশোভন চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা শুনলাম মূল্যবান বক্তব্য। এবারে আমি অনুরোধ করব বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরাধ্যক্ষা মাননীয়া শ্রীমতী সুচেতা বিশ্বাস মহাশয়কে ধন্যবাদ বক্তব্য হিসেবে। আজকে দিন ধরে স্মরণ সভা সভাপতি উপস্থিত আছেন আমার মঞ্চে বিশিষ্ট অতিথিবর্গ, সবার নাম বলছি না, অনেকটা সবাই চলে যাবে। এবং সামনে উপস্থিত আছেন শুধু নাগরিকবৃন্দ, মা বোনেরা, ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে দেখতে দেখতে 30টা বছর পার হয়ে গেল। 30টা বছর কম সময় নয়। এই সময়ের মধ্যে আমাদের এখানে সারা দেশ জুড়ে বহু ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। বহু ঘটনাবলী প্রতিদিন ঘটে যাচ্ছে। এর মধ্যে দাঁড়িয়েও 30 বছর পরে এসেও আমরা সমানভাবে দিলীপ ধরকে স্মরণ করছি। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। এখানে অনেকে বসে আছে যারা হয়তো পরবর্তীকালে দিলীপ ধরের নাম শুনেছে, তাদের হয়তো তখন জন্মই হয়নি। আজকে যে 30 বছরের যুবক, সে দিলীপ ধরকে দেখেও নি, বা তারও বেশি 35 বছর যুবকও দিলীপ ধরকে দেখেনি অনেকে, কিন্তু তারা নাম শুনেছে। এবং তারা নাম শুনে আজকে যেখানে সেই ধরনের অল্প বয়সী যারা উপস্থিত আছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এরকম একটা মানুষের কথা শুনবার জন্য আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। দিলীপ ধর একটি নাম শুধু নয়, দিলীপ ধর একটি প্রতিষ্ঠান। দিলীপ ধর একটি জীবনে তার অনেক কিছু করে গেছেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে দিলীপ ধরের সান্নিধ্য পাবার। আমি অনেকদিন দিলীপ ধরের সান্নিধ্য পেয়েছি এবং বেশ কিছু বছর 24 ঘন্টার মধ্যে প্রায় 17-18 ঘন্টা তার সঙ্গে কাটিয়েছি। দিলীপ ধরকে খুব কাছের থেকে খুব নিজের ভাবে আমরা চিনতে পেরেছি। লোকটি কি ছিল, কি অসাধারণ ছিল। চোখ দুটো দেখলে এখনো হয়ে যায়, আপনার চোখের দিকে তাকালে ছবিটা যেটা আছে তাকালেই বুঝতে পারবে সেই চোখের গভীরে কত দৃষ্টি। শুধু চোখ না, তার সেখানে একটা বিরাট কিছু একটা বহন করছে। তো দিলীপ ধর অনেক কিছু ছিলেন ঠিকই, এই জেলা কেন এই রাজ্যে শিক্ষা আন্দোলনে তার একটা বিশিষ্ট ভূমিকা ছিল। এবং সঙ্গে সঙ্গে আমাদের জেলাতে তো ছিল, তখন আমাদের জেলা কিন্তু শুধু দক্ষিণ দিনাজপুর ছিল না, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে পশ্চিম দিনাজপুর জেলা ছিল। সেই পশ্চিম দিনাজপুরে চোপড়া থেকে হিলি পর্যন্ত তিনি যে শিক্ষাকে কোন জায়গায় নিয়ে গেছেন এটা ভাবা যাবে না। একটা প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে কোনোদিন কোনো ছেলেপেলে স্কুলে পড়েনি, সেই গ্রামে তিনি একটি স্কুল তৈরি করেছিলেন। চোপড়া চাকুলিয়া থেকে
বালুরঘাট পৌরসভায় সেই সময় যে আমরা কাজ করেছিলাম 2013 পর্যন্ত, সেই সময় আমরা দিলীপ ধরের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছিলাম। সবটা হয়তো করে উঠতে পারিনি, কিন্তু অনেকটাই আমরা করেছিলাম। আমরা আজকে দাঁড়িয়ে আমরা দুঃখ হয়, আমাদের হয়, অনেক বেদনা হয় যে পুরসভাকে দিল দিল করে মাথায় ইট বহন করে নিয়েছে, যে পুরসভার রাস্তা তৈরি হয়েছিল, সেই পুরসভায় যখন দেখি যে না সেই ইটগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, নানান অসুবিধা হচ্ছে, তো কষ্ট হয়। তো নানান আজকে অসুবিধার মধ্যে দিয়ে আজকে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের নাগরিকরাও আমরা সচেতন হব যে আমরা যেন আমাদের সেই পুরসভাগুলোকে যেন ঠিকঠাক ভাবে আজকে রাখতে পারি, পুরসভাকে ঠিকঠাক রাখতে পারি। যেখানে আমি জন্মগ্রহণ করবো, যেখানে আমার ছেলে মেয়ে বড় হবে, যেখানে আমি আজকে এত শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, সেই জায়গাটা অন্তত পক্ষে যদি আজকে ভালো করে রাখা যায়, সেই চেষ্টাটা আমরা নিশ্চয়ই সবাই মিলে আমরা করব। আজকে এখানে আমাদের অশোক ঘোষ অনেক কথা বলেছেন, আমিও তার সঙ্গে একদমই একমত। যে অবস্থা, যে অবক্ষয় চলছে, সামাজিক অবক্ষয় যে চলছে, সেই অবক্ষয়ের সামনে দাঁড়িয়ে আমাদের দিলীপ ধরের মতো লোকে আরো বেশি করে চর্চা করা উচিত। যিনি একটা আদর্শের প্রতি অবিচল ছিলেন, তার জন্য তার ছাত্র অবস্থা থেকে তিনি মৃত্যুর দিন পর্যন্ত একটা আদর্শের সঙ্গে তিনি ছিলেন। তিনি কখনো সে আদর্শ থেকে বেরিয়ে যাননি। যে কাজে করুন, যে উন্নয়নে করুন, যা কিছু করুন, তিনি কিন্তু আদর্শের প্রতি অবিচল থেকে সেই কাজটা করেছেন। কিভাবে আদর্শ এবং উন্নয়ন এবং সমস্তকে মেলানো যায়, তিনি কিন্তু সেই কাজটা তিনি করেছেন। এবং তিনি সমস্ত মানুষের দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের আগামী দিনে আরো বেশি অনেক চর্চা করতে হবে যে কিভাবে আজকে দিলীপদা কাজগুলো করেছিলেন, কিভাবে একটা শূন্য থেকে শুরু করে 100-তে পৌঁছানো যায়, সেটাই তিনি করেছিলেন। সেটা কিভাবে করা যায়, সবকিছু মিলিয়ে মিশিয়ে করা যায়, সেটাকে আজকে চেষ্টা করতে হবে। এবং তিনি অনুভব করেছিলেন, বলেছিলেন আমাদের এখানে তিনি প্রচুর মানুষকে চাকরি দিয়েছেন, প্রচুর মানুষকে তিনি চাকরি ব্যবস্থা করেছিলেন। এবং তার মাথার মধ্যে থাকতো যে যুবক ছেলেমেয়েদের, মেয়েদেরকে চাকরি দিতে হবে, কাজ দিতে হবে, কাজ না দিলে এই সমাজের কোনো উন্নয়ন আসবে না। সমাজে যেমন রাস্তাঘাট, ট্রেন, এটা যেমন উন্নয়ন করা দরকার, তেমনি সমাজের যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো যদি উন্নয়ন না ঘটানো যায়, তাহলে কিন্তু সমাজের কোনো পরিবর্তন আসতে পারে না। অন্তত অর্থনৈতিক উন্নয়নটাও একটা বিশেষভাবে দরকার। সেই উন্নয়নটা করবার জন্য তিনি বহু জায়গায় যেখানে গেছেন তিনি সেই পথগুলো সৃষ্টি করেছেন, সেখানে তাদেরকে আজকে কাজ দিয়েছেন। বহু জায়গায় আজকে সেখানে তারা কাজ করছে, সেখানে তারা প্রতিষ্ঠিত হয়ে আছে। এইভাবে দিলীপ ধর তার চিন্তাকে নানান জায়গায় নিয়ে যেতেন। আমি আমার যে কথাটা বলছি, আমি দেখেছি যেটা দিলীপ ধর যদি কোনো জিনিস আজকে চাইতেন করতে, সেটা তিনি লেগে থাকতেন। লেগে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা আমি দিলীপ ধরের কাছে শিখেছি। আমি শিখেছি ব্যক্তিগতভাবে দিলীপ ধরের কাছে লেগে থাকতে হয়। একটা জিনিস শুধু বললেই হয় না, বললেই চলে আসতে হয় না, সারা দিন রাত ধ্যান দিয়ে সেটাকে লেগে থাকতে হয়। লেগে থাকলে অবশ্যই কিছু না কিছু তার হবেই হবে। এটা আমি দিলীপ ধরের কাছে শিখেছি এবং আমি জীবনের মন্ত্র হিসাবে সেটাকেই গ্রহণ করবার চেষ্টা করেছি। বালুরঘাট পৌরসভার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে আমার চেষ্টা করেছি। তো আজকে দাঁড়িয়ে আমি আবারও আমার অগ্রজ এবং আমাকে অনেক কিছু তিনি শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন, শিক্ষা গুরু তিনি, তাকে আমি বলতে পারি। সেই দিলীপ ধরকে আমার অন্তরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে, এখানে যারা আছেন সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। 100 থেকে 100-তে পৌঁছে যাওয়া জীবনে হচ্ছে। পেছনে যা করে থাকে স্বর্ণঋণ হয়ে, তাই রচনা করে আমাদের জীবন গাথার প্রবর্তমান সেই ইতিহাস।
আজকে দিলীপ ধর কেন এত প্রাসঙ্গিক? আজকের এই প্রজন্ম আমরা হয়তো অনেকেই জানি না, সেই দায়বদ্ধতা হয়তো আমরা অনেকেই ভুলে যাচ্ছি, ভুলে গেছি। বালুরঘাট মিউনিসিপ্যালিটির যখন তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং এক চরম অবস্থা, শহরের সমস্ত নলকূপগুলো তখন নষ্ট, তিনি সিদ্ধান্ত নিলেন যে একদিনের চ্যারিটি হোক, সিনেমা দেখানো হোক, এবং সেই চ্যারিটি করে একদিনে তিনি সেই সময়ে 895 টাকা 40 পয়সা সংগ্রহ করেছিলেন এবং বালুরঘাট শহরের যত নলকূপ যেগুলো অকেজ হয়েছিল সেগুলোকে আবার তিনি সচল করেছিলেন। এরকম বিভিন্ন রকম পদক্ষেপ খাদ্য আন্দোলনের জন্য তিনি নিয়ে গেছেন, তৈরি করেছেন অসংখ্য বিদ্যালয়। আমরা প্রাইমারি স্কুলের কথা বলছিলাম, কিন্তু আমাদের পাশেই যে বড় বিদ্যালয়, একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল বলে আমরা যাকে জানতাম একটা সময়, সেই আত্রেই ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু দিলীপ ধর তৈরি করেছিলেন। এই ইতিহাস আমরা হয়তো অনেকেই জানি এবং সেই আত্রেই ডিএভি ইংলিশ মিডিয়াম সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি অনুরোধ করব মাননীয় সন্দীপ সরকার মহাশয়, যিনি প্রধান শিক্ষক হিসেবে যার সুদক্ষ পরিচালনায় এই বিদ্যালয়ে এগিয়ে চলেছে, এই পর্বে স্যারকে কিছু কথা বলছেন। নমস্কার সবাইকে। আমি কিন্তু সুভোক্তা নই, সেজন্য প্রথমেই বলে মাপ চেয়ে দিচ্ছি। একটি দুটি কথাই তাহলে আমি বলবো। শ্রী দিলীপ ধর মহাশয় মানুষ যেন অমর থাকেন আমাদের সবার প্রাণীর মধ্যে, কারণ তিনি হচ্ছেন জীবন্ত ভগবান। আমার কাছে উনি কিন্তু জীবন্ত ভগবান। এই কারণেই তাকে আমি বলছি জীবন্ত ঈশ্বর, তার কারণ তিনি প্রত্যেকটি ছেলে মেয়ের প্রাণ ছুঁয়ে গেছেন এবং এখনো ছুঁয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে বালুরঘাট কিন্তু এরকম ছিল না। আমাকে সুচেতা দিয়ে বলে গেলেন, খুব সুন্দর উনি বলেছেন যে অবক্ষয় চারিদিকে দেখা যাচ্ছে, কারণ যে ভ্যালু সিস্টেমের কথা আমরা বলছি সেই ভ্যালু সিস্টেম কিন্তু আমাদের আবার ফিরিয়ে আনতে হবে এবং আমরা পারবো, খুব অনায়াসে পারা যাবে। তার জন্য কিন্তু কোনো কিছু মানে বাহ্যিক পরিণতির দরকার হয় না, কারণ উনি একটি কথা, ওনার যদি আমরা স্মৃতিচারণা করি, ওনাকে যদি আমরা ফলো করি, আমরা যদি ওনাকে অনুসরণ করি, তাহলে একটি জিনিস আমাদের মনের মধ্যে আসবে এবং পরবর্তী প্রজন্মকে আমাদের দিতে হবে। সেটি হচ্ছে, দেখো, জীবের সেবা করলে পরে যে ঈশ্বরকে পাওয়া যাবে তা নয়, আমাদের চোখের সামনেই কিন্তু সবাই রয়েছে, সেই ঈশ্বরকে প্রাণে ভালোবাসতে হবে। সেই ভালোবাসাটাই উনি কিন্তু আমাদেরকে দিয়ে গেছিলেন। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর তখন ছিল না। আমরা যেটা আমরা ইংলিশে খুব সহজে বলি না, নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল বলে কোনো ডিভিশন নেই, প্রকৃতপক্ষ নেই। সেজন্য আমি একজন সাউথ বেঙ্গলের ছেলে হয়ে যদি এখানে এসে থাকতে পারি অনায়াসে, কারণ বালুরঘাট হচ্ছে কালচারালি ভেরি ভেরি রিচ। এখানকার ছেলে মেয়েদের গাইডেন্স দরকার। এই গাইডেন্সটা দেওয়ার জন্য কিন্তু আমরা সবাই রয়েছি। সে টিচার হতে পারে, সে তিনি কি বলবো কোর্টের সাথে জড়িত থাকতে পারেন, তিনি কোনো কর্পোরেশনের সাথে যুক্ত থাকতে পারেন, যে কোনো ফিল্ডেই থাকতে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো জায়গায় থাকুক না কেন। কিন্তু শ্রী দিলীপ ধর মহাশয় যিনি শিখিয়ে গেছেন, এখনো তার ছবি দেখতে যেটা মনে পড়ে, যিনি উনি বললেন যে তার চোখই কথা বলে। আমি যখন প্রতিদিন সকালবেলা যখন স্কুলে ঢুকি,
দিলীপধর যে সময়ে আমাদের বালুরঘাট পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন এবং শিক্ষা আন্দোলন নিয়ে, খাদ্য আন্দোলন নিয়ে তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং প্রতিটি মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন দলমত নির্বিশেষে, সেটা কিন্তু আমাদের অনেক শিক্ষা এবং কিভাবে মানুষের পাশে থেকে মানুষের সাথে কাজ করা যায় সেটা কিন্তু তিনি আমাদেরকে শিখিয়ে চলেছে। এবং তাই আজকে 30 বছর মানুষটি হয়তো তার পার্থিব দেহ এই পার্থিব জগৎ থেকে তিনি চলে গেছে, কিন্তু তবু আমাদের মরণে, আমাদের প্রতিদিনের দিন যাপনে তিনি কিন্তু এখনো বেঁচে রয়েছে। দিলীপধর এই কথাটির সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক যেন একদম মিলে মিশে রয়েছে। তাই প্রতি বছরই চেষ্টা করা হয় যে তার এই দিনটিতে, আসলে মৃত্যু মানে আমার মনে হয় যে দ্বিতীয় জন্ম। কারণ যে মানুষগুলো কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন, যারা বেঁচে আছেন, মৃত্যু হচ্ছে তার দ্বিতীয় জন্ম। সেই মৃত্যু দিনেই তিনি মৃত্যুহীন হয়ে আবার আমাদের কাছে ফিরে আসেন। তাই দিলীপধরের মৃত্যু নেই। হয়তো পার্থিব শরীরকে নিয়ে পরিত্যাগ করে আসতে হয়তো অন্য জগতে। যে কথা বলছিলাম যে শিক্ষার সঙ্গে যে সম্পর্ক, এবং সেই কারণেই দিলীপধর স্মৃতিরক্ষা কমিটি দীর্ঘ সময় ধরে যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। এই বছরে আমাদের জেলায় যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা কৃতি, তাদেরকে আমরা এই পর্বে তাদেরকে সংবর্ধিত করবে, তাদেরকে উৎসাহ যোগাবে, তারা যাতে আগামীতে আরো এগিয়ে যেতে পারে। আমাদের মাঝে উপস্থিত আছেন উদয়ন প্রসাদ, মাধ্যমিকে 3য় স্থানাধিকারী, আমাদের রাজ্যে 691 নম্বর পেয়েছে। রয়েছে কৃষণ সাহা, 6ষ্ঠ স্থানাধিকারী। রয়েছে সাতকাত দেব, 7ম স্থানাধিকারী। রয়েছে আনন্দি ঘটক, 7ম স্থানাধিকারী। রয়েছে অর্পিতা ঘোষ, 7ম স্থানাধিকারী। রয়েছে অস্মিতা চক্রবর্তী, 9ম স্থানাধিকারী। এবং রয়েছে রৌনক ঘোষ, 9ম স্থানাধিকারী। জীবন একটাই, আমরা দেখতে পেলাম, নামগুলো বললাম, খুব কৃপণ হয়ে আমরা বসে রয়েছে, কোনো হাততালি নেই। হাততালির সুপ্রজিত করে কিচ্ছু হবে না, ওটাকে যত পারুন ভাঙিয়ে নিন। ওদের জন্য একটু জোরে হাততালি হোক, একদম ভাঙিয়ে। কারণ এই বালুরঘাট, আমরা যখন দরকার করে বলি যে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ আমরা, তখন কিন্তু ওদের জন্যই আমাদের মাথাটা উঁচু করে অনেক অনেক আদর, শুভেচ্ছা, ভালোবাসা ওদের সকলের জন্য। ওদের আগামী পথ চলা আরো সুন্দর হোক। এবং উচ্চ মাধ্যমিক আমাদের দিনাজপুরের দুই মূর্তির সন্তান অঙ্কিতা সরকার এবং জয়দীপ সামন্ত দুজনে রয়েছে, ওদের জন্য অনেক শুভেচ্ছা, ওদের জন্য জোরে হাততালি হোক। প্রথমে মাধ্যমিকে রাজ্যের 3য় স্থানাধিকারী উদয়ন প্রসাদ, তার হাতে এই সম্মাননা তুলে দেবেন আমাদের সকলের শ্রদ্ধার মানুষ ডক্টর নবকুমার দাস মহাশয়, সভাপতি বালুরঘাট বিএড কলেজ। আমরা যারা বাস্তবের অনেকটা কাছাকাছি পৌঁছতে পেরেছেন, সেই নবকুমার দাস আমাদের এই প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ, বালুরঘাট বিএড কলেজে।
ডক্টর নবকুমার দাস উদয়ন প্রসাদের হাতে এই সংবর্ধনা তুলে দিলেন। অনেক শুভেচ্ছা রইল উদয়নের জন্য। কৃষাণু সাহা, ডক্টর ববি মহন্ত, অধ্যক্ষা বালুরঘাট বিএড কলেজ, ম্যাডামকে অনুরোধ করব এগিয়ে এসে কৃষাণুর হাতে এই সম্মাননা তুলে দেওয়ার জন্য। কৃষাণু মাধ্যমিকে 6ষ্ঠ স্থানাধিকারী। অনেক অনেক শুভকামনা রইল আগামী পথ চলা আরো সুন্দর হোক। সাতাত্ত দে 7ম স্থানাধিকারী হরিপদ সাহা মহাশয়, বালুরঘাট বিএড কলেজ পরিচালন সমিতির সদস্য এবং প্রাক্তন পৌরপিতা এবং অবশ্যই বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ শ্রী হরিপদ সাহা মহাশয় ছাত্রদের হাতে এই ট্রেনিং গুলো আগে করাতে হবে স্যারকে। তুমি ফাঁকা টাইমে আসবে কি তাই তো? স্যারের জন্য একটু জোরে হাতটা রয়েছে এবং আমাদের সকল সন্তান যারা রয়েছে, যাদের গল্পে আমরা আজকে সত্যি আনন্দিত। আবৃত্তি ঘটক 687 7ম স্থানাধিকারী, নামটা খুব সুন্দর, আবৃত্তি ঘটক। আমি অনুরোধ করবো ডক্টর আশিস দাস মহাশয়কে, বালুরঘাট বিএড কলেজের পরিচালন সমিতির মেম্বার এবং বালুরঘাট কলেজের অধ্যক্ষ, এক্স প্রিন্সিপাল মিস্টার আশিস দাস মহাশয় আবৃত্তি ঘটকের হাতে এই সম্মাননা তুলে দিচ্ছেন। অর্পিতা ঘোষ, ভালো আছে। আমি অনুরোধ করবো ডক্টর কল্যাণ পান্ডে মহাশয়কে, আমাদের বালুরঘাট বিএড কলেজ পরিচালন সমিতির মাননীয় সদস্য ডক্টর কল্যাণ পান্ডে, তিনি অর্পিতা ঘোষ, অর্পিতার হাতে এই সম্মাননা তুলে দেবেন। অর্পিতা একজন খুব ভালো কুইজার, তোর জন্য একটু জোরে হাততালি দেবো। অর্পিতা একটু সামনে তাকাতো, একটু স্যার ধরে থাকে। এরপরে অস্মিতা চক্রবর্তী, 9ম স্থানাধিকারী রাজ্যে, ডক্টর সৃষ্টিধর বিশ্বাস, প্রফেসর, বালুরঘাট বিএড কলেজ। ডক্টর সৃষ্টিধর বিশ্বাস মহাশয় অস্মিতা চক্রবর্তীর হাতে এই সম্মাননা তুলে দেবে। অস্মিতা। এরপরে রৌনক ঘোষ, 9ম স্থানাধিকারী রাজ্যে, মাননীয় শ্রী বিনয় কুমার গোস্বামী মহাশয়, বালুরঘাট বিএড কলেজের এইচওডি, ডিএলএড কোর্সের এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, রৌনক ঘোষের হাতে এই সম্মাননা তুলে দিয়েছে। এরপরে উচ্চ মাধ্যমিকে দক্ষিণ দিনাজপুর জেলার কৃতি 2 সন্তান রয়েছে, অঙ্কিতা ঘোষ, অঙ্কিতা সরকার এবং জয়দীপ সামন্ত। অঙ্কিতা সরকার 7ম স্থানাধিকারী, একবার জোরে হাততালি অঙ্কিতার জন্য। আমি
বালুরঘাট বিএড কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রী ইন্দ্রজিৎ সাহা মহাশয়কে এই সম্মাননা তুলে দেওয়ার জন্য। অঙ্কিতা সরকার, এরপরে জয়দেব সামন্ত, দশম স্থানাধিকারী। এবং জয়দেবকে আপনারা যারা চেনেন বা দেখেছেন তারা জানেন যে শারীরিক দিক থেকে ওর প্রতিবন্ধকতা রয়েছে, ও সোজা হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু অসামান্য মেধা আমাদেরকে সত্যি বিস্মিত করে। সেই জয়দেব সামন্ত আজকে আসতে পারেনি। ও বেলুড় রামকৃষ্ণ মিশনের যে এন্ট্রান্স, সেখানেও প্রথম স্থানাধিকারী। এটা আমাদের সকলের গর্বে। এবং জয়দেব খুব ভালো একজন কুইজার। বিভিন্ন কুইজের অনুষ্ঠানে সারাদিন ধরে জয়দেব সেখানে বসে রয়েছে, কুইজ করছে। এবং ওর মেধাকে আমরা কুর্তি জানাই এবং সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নস্যাৎ করে জয়দেবরা এগিয়ে যাচ্ছে। আমরা এই পর্ব এখানে শেষ করবো। জয়দেব সামন্ত বাড়িতে একটু না, এই মুহূর্তে আমরা জয়দেব সামন্ত পরিবারের কাউকে পাইনি। আমরা তার পুরস্কার আমরা তার বাড়িতে পৌঁছে দেব। জয়দেব সহ অন্যান্য যারা এখানে এসছেন, যারা কৃতি, তাদের আগামী জীবন আরো সুন্দর হোক, আনন্দময় হোক এবং এভাবেই তারা জেলার নামকে আরো এগিয়ে নিয়ে চলুন। ওদের সকলের জন্য একটু জোরে হাততালি হোক। পরবর্তী পর্বে আমরা যাচ্ছি একতা দূত। একতাকে আমরা দেখে নিচ্ছি তার আবৃত্তি পরিবেশনার জন্য। আজকে আমরা সকলে এখানে মহান মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য একত্রিত হয়েছি। সেই মানুষকে সান্নিধ্য বা সাহচর্য প্রয়োজনও আমি পাইনি। তার কিছু গল্প শোনা, তার কর্মকাণ্ডের কথা শোনা, আর একটা স্মৃতি যা আমার স্মৃতিতে খুব উজ্জ্বল, যা এখনো আমাকে ভীষণভাবে আপ্লুত করে। তখন আমার বয়স 7 কি 8। তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একটা অন্যতম কাজ, তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আমার বাড়ির একেবারে সংলগ্ন এলাকায় কবিতীর্থ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা। তার নির্ভর বহু যখন আমার বাড়ির পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় বেদের মানুষের ঢল জনমত নির্বিশেষে সেই চিত্রটা আজও আমার মনে জয় জয় করে। সেদিন হয়তো রাজনীতির কিছু বুঝতাম না, এত বড় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যে মানুষটি, তার কোনো কাজ সম্পর্কে আমি অবগত ছিলাম না। কিন্তু মানুষের উপস্থিতি, মানুষের আবেগ আমাকে বুঝিয়েছিলেন তিনি অন্য উচ্চতার মানুষ। তাই হয়তো আজও 30 বছর পরে এসে বালুরঘাট তথা এই জেলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি সমানভাবে প্রাসঙ্গিক। রবি ঠাকুর সবসময় বলতেন, জীবনের জল স্থল আকাশ আমার হৃদয়ের তন্তুলিয়ে না, নইলে আমার ভাষার সঙ্গে ভাষার কোনো মিল থাকতো না। ঠিক তেমনই আমাদেরও সুখ দুঃখ, আনন্দ, অনুভূতি সমস্ত কিছুর কথা তিনি তার সৃষ্টিতে বলে গেছেন। তার রচনাতে আমি শ্রদ্ধেয় দিলীপ ধরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি। শেষ। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকতে না ভাই কিছু,
থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দ যাওয়ারে চলে কারণ পিছু পিছু সব যেথায় একটা কোথাও করতে পারে শেষ। গান থামিয়ে ক্লান্ত কানে থাকে গানের রেশ, কাটলি বেলার সাথে ফেরা সমাপ্ত হয় বলে ভাবনা কিতাব মধুর থাকে আগুন অশ্রু জলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দ যাওয়ারে চলে কালের পিছু পিছু। জীবন অস্তে যায় চলে তাই রন্ত থাকে লেগে, প্রিয়জনের মেরের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবো না ভাই কিছু, সেই আনন্দ চলে ছুটে কারণ পিছু পিছু। তাড়াতাড়ি পাছে ছড়িয়ে পড়ে সুখ নিয়ে তাই কারাগারি, পাছে যায় সে সরে রক্ত নাচে নতুন ছন্দে, চোখে পড়ে ভাই চুম্বনে কেড়ে নিতে অধর হয়ে যায় সমস্ত প্রাণ জাগে তাই দক্ষ বেলায় বেড়ে বাসনাকে ঢেউ উঠে যায় বদ্ধ আকুল বেড়ে। থাকবে না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওয়ারে চলে কারণ পিছু পিছু। কোনো জিনিস চিহ্ন জেনে প্রথম থেকে শেষ নিবে যেসব মুছে পড়ে নাই সে সময় বেশ। জীবনটা যে জীর্ণ মায়া সেটা বোঝার আগে সকল স্বপ্ন পুড়িয়ে নিয়ে জীবন রাখতে ভাবে। ছুটে আছে শুধু তোদের ভালোবাসার মতো, কাজের জন্য জীবন ভরে দিন খুঁজবার হতো। থাকবে না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দ যাওয়ার চলে কারণ পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে পুরাই যেন সকলে জানা জানি জীবনের প্রান্তে। জ্ঞানের চক্ষু স্বর্গে নিয়ে যাই জন্য যার খুলি, মধ্যে যেন না ফেলে যায় মুখে মারা বলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দ যাওয়ারে ভেদ কারণ পিছু পিছু, সেই আনন্দ যাওয়ারে ভেদ কারণ পিছু পিছু। জীবনের নিয়ম মেনে কালের নিয়ম মেনে তিনি হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার কর্মকাণ্ড, তার সৃষ্টি, তার সৃজনশীলতা অবলম্বন লাভ করেছে তাকে আমাদের মধ্যে। আর তার এই সৃষ্টিশীলতাকে যদি আমরা পাথর করতে পারি তবে বোধহয় প্রকৃত সার্থকতা তার প্রয়াণ দিবস উদযাপনে। এই বলে মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। পারিবারিক অভিনন্দন, শুভেচ্ছা। একতাকে আমরা শুনছিলাম, একতাকে তার পরিবেশন। যা কিছু বাঁচার অভ্যেসে আছে তাকে তো গ্রাস করে ক্ষয়। তুমি কিছু মানো কিংবা নাই মানো, জীবনকে মেনে নিতে পারো। এই পর্বে আমরা এখানে দেখে নিচ্ছি বালুরঘাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মাননীয় স্বপন বিশ্বাস মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য ছিল। অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান আসরে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে
প্রাথমিক স্কুলের শিক্ষক ইংলিশ মিডিয়াম একটি স্কুল তৈরি করছেন। সেই আমরা তার আজকে মৃত্যু দিবসকে উপলক্ষ করে অনুষ্ঠান অঙ্গনে যাদেরকে তিনি পছন্দ করতেন সেই সব প্রিয় ছাত্র এবং ছাত্রী পশ্চিমবঙ্গের মধ্যে যারা প্রথম থেকে আরম্ভ করে 10-এর মধ্যে যারা আছে তাদেরকে এই অনুষ্ঠান অঙ্গনে নিয়ে এসে বিএড কলেজের তরফ থেকে
নিতাম না। উনি বললেন না, এটা হয় না, এটা আপনাকে নিতে হবে, নেওয়ার পরে আপনি যা করেন করেন। আমি দীর্ঘ 10 বছর উপরে পৌরসভার কাউন্সিলর ছিলাম। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, এইরকম ধরনের একজন লিডার হয়, এইরকম ধরনের একটা মানুষ দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের চিন্তা করে যখন গোটা পশ্চিমবঙ্গ সরকার বলছেন ইংরেজি এডুকেশন বন্ধ করতে হবে, তখন তিনি ইংরেজি স্কুল তৈরি করে তিনি অনশনে বললেন তিনি করতে হবে, তিনি করে দেখিয়েছেন। বালুরঘাট যখন হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন চলে যাচ্ছে, তখন এই আমাদের দিলীপ ধর অনশনে বসলেন। যখন আমরা দেখলাম সেই সময় তিনি ওঠেন না কিছুতেই, এবং সেখানে আমরা দেখেছিলাম বিখ্যাত শিক্ষিত মানুষগুলি দিলীপ ধরের পাশে ছিলেন, এবং দিলীপ ধরকে কেউ আরএসপির লিডার বলে, কেউ তাকে বিশেষভাবে গুরুত্ব তা নয়, সেটা মানুষ বলে একটা বালুরঘাটের প্রেমিক মানুষ। যখন ইংরেজি এডুকেশন গোটা ভারতবর্ষের মানুষ যখন চিন্তা করছে, যখন পশ্চিমবঙ্গ সরকার ইংরেজি স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এবং করা হয়েছে, সেই সময় দিলীপ ধর বসে থেকে চিৎকার করছেন ইংরেজি এডুকেশন চলবে, চলবে। এই সেই দিলীপ ধর আমার দেখা সৌভাগ্য হয়েছে। আর একটা অবাক হয়ে যেতে হয় দিলীপ ধরের অদ্ভুত ঘটনা। আমি অবাক হয়ে যাই, একদিন প্লেনে করে যাচ্ছি প্রণব মুখার্জির সঙ্গে, কানে বলছে স্বপন দিলীপ ধর কেমন আছে? খুব ভালো আছে। এবং ওনাকে ধরা যায় না, কিন্তু জানেন দিলীপ ধরকে ধরা মুশকিল। বামফ্রন্ট অনেক চেষ্টা করলো ইংরেজি এডুকেশন উঠে যাবো, দিলীপ ধরকে আগে ইয়ে করো। দিলীপ ধর প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, তিনি বালুরঘাট হচ্ছে এই যে এডুকেশন চলে তার হচ্ছে তিনি প্রেসিডেন্ট, অর্থাৎ বালুরঘাটের যত দক্ষিণ দিনাজপুর যত প্রাইমারি স্কুল ছিল তার প্রেসিডেন্ট আমাদের এই দিলীপ ধর ছিলেন। দিলীপ ধর আবার হাই স্কুলেও ছিলেন। একই লোক তিনি দিলীপ ধর বালুরঘাট কলেজে তিনি দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন। সেই দিলীপ ধরের স্মরণ সভায় আজকের অনুষ্ঠান বছরে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে কৃতি ছাত্র এবং ছাত্রীদের আজকে পুরস্কার করবার জন্য যে নবকুমার দাস এবং তার সঙ্গে সঙ্গে বকুল আমার বন্ধুরা যে চিন্তাধারা নিয়েছেন, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিএড কলেজের যে বর্তমান যারা আছেন তাদের সকলের সহযোগিতা এবং আপনাদের সকলের উপস্থিতি এবং সকলের সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। আর একটা জিনিস বলে আমার বক্তব্য শেষ করব। দিলীপ ধর বালুরঘাটের 1 নম্বর ব্যক্তি। দীর্ঘ 50 বছর উপর, দীর্ঘ 40 বছর উপর ওনার সঙ্গে আমার যাতায়াত ছিল। আমাকে জীবনে কোনোদিনও বলেননি দল ত্যাগ করে তুমি অন্য দল করো। এই দিলীপ ধর, সেই দিলীপ ধরের সম্পর্কে আজকে কিছু বলতে পেরে নিজেকে যেমন ধন্য মনে করছি, আরো ধন্য মনে করছি। বিএড কলেজ ইংরেজি সাবজেক্টকে নিয়ে যে চিন্তাধারা করেছে, বিএড কলেজ এখানে একটা ইউনিভার্সিটি করবার জন্য নবকুমার দাস বারবার ডেকে নিয়ে আসছেন, বারবার এখানে আসছে। বিভিন্ন সময় ভিসি থেকে আরম্ভ করে এইখানে এসে তার যে প্রচেষ্টা নিয়েছে, নবকুমার দাসের পাশে আমি আছি এবং থাকবো। আমার মনে হয় এই প্রচেষ্টা সার্থক হবে। দক্ষিণ দিনাজপুর জেলায় একটা ইউনিভার্সিটি হওয়ার দরকার এবং বালুরঘাটের এলাকার মধ্যে সেটা হওয়া দরকার। দক্ষিণ দিনাজপুর থেকে প্লেনে করে মানুষ তারা যাবে কলকাতায়, দক্ষিণ দিনাজপুর থেকে মানুষ প্লেনে করে তারা যাবে, ট্রেনে করে যাবে। ট্রেন লাইন অতি সত্তর করা উচিত। তার জন্য নবকুমার দাস এবং তার জন্য দিলীপ ধর থাকাকালীন এবং আমরা অনেকেই এ ব্যাপারে সহযোগিতা করছি এবং এগিয়ে চলেছি। আজকে সর্বশেষে প্রত্যেককে জানাই আপনাদের উপস্থিত লগ্নে আমি দিলীপ ধর সম্পর্কে 2-4টি কথা বলবার সুযোগ পেয়েছি, বলেছি। আমি অনেক কিছু হয়তো বা বলা হলো না, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই বলবো। একটা কথা বলবো, ধন্যবাদ বিএড কলেজকে। একটা কথা বলবো, বিএড কলেজ বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা উন্নয়নের চিন্তা করতে সেখানে জাতি, ধর্ম এবং সেখানে
পক্ষে লড়াই করি, সেই লড়াইয়ের সঙ্গে হরিপদ সাহা আছে আমার সবচেয়ে প্রিয় সাথী। হরিপদ সাহা, আমি হরিপদ সাহা হয়তো বা দিনে দু একবার নাম করি। আর এখন হচ্ছে নবকুমার দাসও আমার একজন অন্যতম প্রিয় সাথী। কেউ নিন্দা করলেও শোনার পর লাস্টে বলে, না রে, শ্রবণ বিশ্বাস কিন্তু একটু কিছু করতে চায়, আমাদের এটা সহযোগিতা করা হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠান অঙ্গনে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই কারণে দীর্ঘক্ষণ ধরে এই প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামে সুযোগ সুবিধা সকলেই পাবেন নিশ্চয়ই, এবং আপনারা সবাই সহযোগিতা করলে বালুরঘাটে একটি অর্থাৎ একটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় হবে। বালুরঘাট থেকে প্লেন উঠবে, বালুরঘাট থেকে ট্রেন যাবে, বালুরঘাটের মানুষ একাধিক ট্রেনে দিল্লি পর্যন্ত যাবে, বালুরঘাটের মানুষ ব্যাঙ্গালোরে যাবে, বালুরঘাটের মানুষ বোম্বেতে যাবে। তা সম্ভবপর হবে আমরা যখন আন্দোলন করছি এগিয়ে আসুন। সেখানে রাজনৈতিক দল কথা চিন্তা না করে, সেখানে বিশেষ কোনো চিন্তা না করে এগিয়ে আসুন। নমস্কার, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। ডিরেক্ট করে ধন্যবাদ মাননীয় সকল দেশের ভাষাকে। আমরা শুনছিলাম আপনার বক্তব্য, এবং বক্তব্যের রেস ধরে সেই স্মৃতির আলপথ ধরে অনেক কথা উঠে আসছে। হয়তো সেই কথাগুলো আমরা অনেকেই জানি না বা জানতাম না। আসলে দিনভর এক ব্যতিক্রমী চরিত্র। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় এই মানুষটির প্রাসঙ্গিকতা আরো অনেক বেশি বেড়ে গেছে। যখন আমরা নীতি আদর্শ এই কথাগুলোকে দূরে সরিয়ে রাখি বা দূরে সরিয়ে রাখছি, তখন এই ধরনের মানুষের জীবন বোধ, তাদের জীবন নীতি চলার পথ, তাদের যে আদর্শ, সেগুলো আমাদেরকে স্মরণ করা উচিত। এবং আমার মনে হয় যে নতুন প্রজন্ম তাদেরও জানা উচিত, কারণ শেকড়কে যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের নিজেদের যে জায়গা, নিজেদের যে সংস্কৃতি, নিজেদের যে অস্তিত্ব, সেটা সম্পর্কে সঠিক ধারণা আমরা কখনোই তৈরি করতে পারি। আমরা অনুষ্ঠানের একদম প্রান্তিক পথে যারা এত সময় ধরে আমাদের এই অনুষ্ঠানে সাক্ষী হয়ে রইলে, তাদের সকলকে আরো একবার দিলীপ ঘোষ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এবার আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি কবি মৃণাল চক্রবর্তী মহাশয়, মৃণাল কাকুর মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে আমাদের আজকের এই পর্ব। মঞ্চে এবং সামনে যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকে এমন একজন মানুষ যার স্মরণ সভা পালিত হচ্ছে, বিএড কলেজ পালন করছে, এই মানুষটির জন্য গর্ববোধ হয় যে তিনি এই বালুরঘাটের মানুষ ছিলেন। দিলীপ ধর এমন একজন নাম, অনেক আলোচনা হয়ে গেছে, আপনারা সবাই যারা পুরনো মানুষ আছেন তারা সবাই জানেন সেই মানুষটি। বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষকতা করেছেন তারা। দিলীপ ধর কত মানুষের মুখে আঘাত জুগিয়েছেন তার হিসাব কোথায় করা যাবে। আজকে
এইরকম একজন মানুষ সামনে থেকে দেখলে তাকে কোনোদিন মনে হতো না যে তার মধ্যে একজন ঈশ্বর বাস করেন, যে মানুষটি মানুষকে ভালোবেসে মানুষের মুখে আহার যোগান। একদম কাছ থেকে দেখেছি মানুষটিকে। 1967 সালে তখন পশ্চিম দিনাজপুর জেলা, 1967 সালে তখন পশ্চিম দিনাজপুর জেলা প্রত্যেকটা গ্রামে একটা করে অর্গানাইজ স্কুল তৈরি হয় এবং সেই স্কুলগুলোর জন্য তিনি লড়াই করেছিলেন। সেই রকম একজন স্কুলে আমি 43টা বছর কাটিয়েছি এবং তার সঙ্গে সেই মানুষটিকে সামনে থেকে দেখেছি। বড় আশ্চর্য মানুষ। কর্মরত অবস্থায় কোন শিক্ষক মারা গেছেন, তার শ্রাদ্ধ শান্তি চলছে। সেই সময় তার ছেলে বা মেয়ে যারা, তাদের হাতে সেই মানুষটি হয়ে অ্যাপয়েন্টমেন্ট তুলে দিয়ে আসা হচ্ছে। আজকে ভাবতে পারা যায় না এত সহজে কি করে তিনি এই কাজগুলো করতেন। সব শেষে তিনি প্রায় 700 ছেলে মেয়ের মুখে আঘাত দিয়েছিলেন। সে নিয়ে নানান ঘটনা, নানান কথা আছে, কিন্তু তাকে কেউ সরাতে পারেনি। সেই জায়গা থেকে তিনি যে জায়গায় দাঁড়িয়েছিলেন ঠিক সেই জায়গা থেকেই সম্ভব করেছিলেন। মানুষটিকে সামনে থেকে দেখলে মনে হয় না যে মানুষটি কত মজার মানুষ। কেজি স্কুল হয়েছে, কেজি স্কুলের জন্য তিনি একটা সুভেনির বার করছেন। সেই সুভেনির ছাপা হচ্ছে ব্যানার্জি দেশে। তো সে দেশে আমাদের পত্রিকা হতো, সবসময় আমরা সেই পত্রিকা, সেই দেশে সময় কাটাতাম। দেশের মালিক চিররঞ্জন ব্যানার্জি, তিনি ফোন করলেন, দিলীপদা আপনি যে সুভেনির ছাপতে দিয়েছেন তার লেখা কই? তো উপর থেকে তিনি বলছেন, কেন ফাইলের মধ্যে বাঁধা আছে? কোথায় ফাইলের মধ্যে বাঁধা আছে? আমি তো পাচ্ছি না। আমি সামনে বসে আছি, কিছুক্ষণ পর তিনি সেখানে এলেন। আসার পরে ওই ফাইলটা দেখি, ফাইলটা খুললেন, খুলে সম্পাদকীয় যে লেখাটা আছে সেই লেখাটা বার করে তো লেখা। চলে তো অবাক, সুভেনি হচ্ছে সেখানে আপনার বিজ্ঞাপনগুলো সব হয়ে গেছে, আমি লেখার জন্য বসে আছি, আপনি বলছেন এটাই লেখা? তো তখন তিনি বলছেন যে আমি কি দান ছত্র খুলে বসেছি? আমি তো সুবিনিটা বার করছি কিছু পয়সা ইনকামের জন্য, যে পয়সাটা দিয়ে আমি এই স্কুলের কাজে লাগাবো। সেখানে লেখা চেপে দিয়ে আমি ওই সব টাকা নষ্ট করে দেবো? আমি শুধু অবাক হয়ে তার এই কথাগুলো শুনলে আমার চিরতা তো আর কোনো কথা বলতে পারছে না। তারপরে বলছে
যে আজকে তো শনিবার, আপনি যদি কিছু পয়সা দিতেন তো আমার তো আজকে বেতন দিতে হয়। তখন কাজটাই শেষ হলো না, কেমন করে এক কাজ করো, এই লিস্টটা তোমাকে দিচ্ছি, এদের কাছে লোক পাঠাও, মানে যারা বিজ্ঞাপন দিয়েছে তাদের লিস্ট এদের কাছে পাঠাও, তারা পয়সা নিয়ে দিতে, সেই পয়সা দিয়ে তুমি দিয়ে দিবে করে সেখান থেকে উঠে চলে গেলে। এইরকম সব মজার মজার ঘটনা সেই মানুষটি ওইরকম ভাবে সবার সঙ্গে ব্যবহার করতেন, কিন্তু সামনে থেকে দেখতে মনে হতো না। আজকে সত্যি কথা বলতে বর্তমান যে সামাজিক অবস্থা, সেই অবস্থায় মানুষ আছে বলে আমার একটা কেমন একটা মনে হয় যে আমরা কি সত্যিকার মানুষ? মানুষের মতো তো ব্যবহার আমাদের নেই। আমরা তো সবাই নিজেদের নিয়েই শুধু ব্যস্ত, সবার জন্য তো ভাবি না। কিন্তু আজকে 30 বছর পরেও মনে হয় যে বালুরঘাটে যদি 5 জন মানুষ থাকে তার মধ্যে একজন যদি 3 জন থাকে তার মধ্যেও একজন, যদি 1 জন থাকে তার মধ্যেও একজন। নমস্কার। যারা বেরিয়ে এসেছিল এতটা পর তোমার সঙ্গে, আসলে তারও ভাবে তোমার মৃত্যু বলে কিছু হতে পারে। নগরপালের গোলকখানার সমস্ত মানুষেরা 30টা বছর একটা দীর্ঘ সময়, কিন্তু আজও আমাদের এই বালুরঘাট তথা জেলার উপকার হিসেবে আমরা কিন্তু সেই মানুষটা পেয়েছি। কবিরচোদার একটি বিখ্যাত উক্তি আজকে এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক। তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন তুমি কেঁদেছিলে আর সকলেই এসেছিল। তুমি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তুমি হাসবে, আর তোমার চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত মানুষ তোমাকে ফিরে থাকবে। ওদের জীবনের সার্থকতা শেখা আমাদের স্মৃতিতে, আমাদের মননে দিলীপটা বেঁচে থাকবেন। আমরা যতদিন আছি আমাদের বালুরঘাট, আমাদের সভ্যতায় যতদিন। সমাপ্ত সঙ্গীতের জন্য আমাদের প্রিয় ছাত্রছাত্রী তারা অপেক্ষা করে রয়েছে, আপনাদের গান শোনাবে। আসলে সুরের মধ্য দিয়ে শুরু হয়েছিল, সুরের মধ্য দিয়ে শেষ হবে আমাদের আজকের আলোচনা। দিলীপ ধর অমর হয়ে থাকবেন আমাদের সকলের হৃদয়ে, সকলের মনে।
সুন্দর পরিবেশে আমরা শুনলাম আমাদের প্রিয় ছাত্রছাত্রী আগামী শিক্ষক তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতন যাবার আগে শুধু বলি শুধু ধার করার হাসিকে ফেরত দেব সময় সমস্ত মানুষকে একদিন পাড়ি দিতে হবে জীবন, কিন্তু মৃত্যুর পরেও বেঁচে থাকা মানুষের তার জীবন যাপনের আসলে আমাদের সেই শিক্ষায় দিয়ে গেছে। সকলকে দিলীপ দাস স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আরো একবার আন্তরিক শুভকামনা জানাই। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।